সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS 24.org শিরোনাম। I, Joseph Robinette Biden Jr., do solemnly swear. নজিরবিহীন নিরাপত্তার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন। এদিকে বিদায়ী বক্তব্যে সফলতা কামনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসের প্রথম সেকেন্ড জেন্টলম্যান পেল যুক্তরাষ্ট্র। আমি যুক্তরাষ্ট্রের গর্বিত প্রেসিডেন্ট, নতুন কোনো যুদ্ধে জড়াইনি, বললেন ট্রাম্প। টার্গেটে ভারত নাকি আমেরিকা? চীনা সেনাকে আরও সমৃদ্ধ করার ঘোষণা জিনপিংয়ের। পাকিস্তান কি ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে পারছে? পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরাবেন বাইডেন, আশাবাদ ইরানের প্রেসিডেন্ট রুহানি। নতুন রাজনৈতিক দল গঠন করবেন ট্রাম্প। ইসরায়েল ও আরব আমিরাতের ভিসামুক্ত ভ্রমণ চুক্তি স্থগিত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। I, Joseph Robinette Biden Jr., do solemnly swear. I, Joseph Robinette Biden Jr., do solemnly swear. That I will faithfully execute. That I will faithfully execute. The office of President of the United States. Office of President of the United States. আমেরিকার 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। ওয়াশিংটনে মার্কিন কংগ্রেস ভবনের ক্যাপিটাল বিল্ডিংয়ের ওয়েস্ট ফ্রন্টে স্থানীয় সময় বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ বাক্য পাঠ করেন তিনি। একই সঙ্গে সহযোগী বিচারপতি সোনিয়া সটোমেয়রের কাছে শপথ বাক্য পাঠ করেন দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নিজের পরিবারের 127 বছরের পুরনো বাইবেলের একটি কপি হাতে শপথ বাক্য পাঠ করেন বাইডেন। Vice President Harris, Speaker Pelosi, Leader Schumer, Leader McConnell, Vice President Pence, and my distinguished guests, my fellow Americans. This is America's day. This is democracy's day. A day of history and hope, of renewal and resolve. বাইডেনের শপথের পর বক্তব্য দেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টন ও জর্জ ডব্লিউ বুশ। তাদের সঙ্গে ছিলেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। তবে উপস্থিত ছিলেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে স্থানীয় সময় বুধবার সকালেই প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস ছেড়ে ম্যারিল্যান্ডের সামরিক ঘাঁটি জয়েন্ট বেইজ অ্যান্ড্রুজে যান ডোনাল্ড ট্রাম্প ও মেলোনিয়া। সেখানে দুজনেই বিদায়ী ভাষণ দেন। এরপর হেলিকপ্টার এয়ারফোর্স ওয়ানে করে তারা ফ্লোরিডার পাম বিচে চলে যান। সেখানে নিজস্ব রিসোর্টে পরবর্তী জীবন শুরু করছেন ট্রাম্প। বিদায়ী বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পও বাইডেন প্রশাসনের সফলতা কামনা করেছেন। ট্রাম্প আগেই জানিয়েছিলেন তিনি জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন বাইডেনকে লেখা একটি চিঠি রেখে গেছেন ট্রাম্প। বাইডেনের অভিষেক উপলক্ষে ওয়াশিংটন ডিসি সহ প্রতিটি শহরেই এবার নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ওয়াশিংটন ডিসিতে বাইডেনের শপথ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তায় কাজ করছে 25,000 সেনা সদস্য। সঙ্গে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এর আগে গত বছরের 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে জয়ী হন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তিনি 306টি ইলেকটোরাল ভোট পেয়ে জয়লাভ করেন। অন্যদিকে ট্রাম্প পান 232টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল না মেনে তা চ্যালেঞ্জ করায় এবার এই ভোট তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ফলে অঙ্গরাজ্যগুলোতে অনুষ্ঠিত এই ভোটের দিকে চোখ রাখছিলেন সবাই। কারণ নির্বাচনের শুরু থেকেই ভোট জালিয়াতির অভিযোগ করে আসছিল ট্রাম্প। এর জন্য তিনি আদালতেও গিয়েছেন, যদিও ভোট জালিয়াতির সব অভিযোগ খারিজ করে দেয় আদালত। I, Kamala Devi Harris, do solemnly swear. Kamala Devi Harris, do solemnly swear That I will support and defend the Constitution of the United States. that I will support and defend the Constitution of the United States Against all enemies, foreign and domestic. against all enemies, foreign and domestic. ইতিহাসের প্রথম সেকেন্ড জেন্টলম্যান পেল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্ত্রীকে ডাকা হয় ফার্স্ট লেডি, আর ভাইস প্রেসিডেন্টের স্ত্রীকে বলা হয় সেকেন্ড লেডি। কিন্তু এবার সেকেন্ড লেডি বলে যে কেউ থাকছেন না তা স্পষ্ট।
বুধবার নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমলা হ্যারিস। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার ফার্স্ট লেডি হচ্ছেন তার স্ত্রী জিল বাইডেন। কিন্তু এতদিন সেকেন্ড লেডি থাকলেও এবার তো আর সেকেন্ড লেডি থাকছেন না। তাহলে কি হবে? এ নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। যুক্তরাষ্ট্রে এই পরিস্থিতি এর আগে কখনো সৃষ্টি হয়নি, কারণ দেশটি এ পর্যন্ত কোনো নারী ভাইস প্রেসিডেন্ট পায়নি। ফলে সেকেন্ড লেডির জায়গায় একজন পুরুষ হলে কি হবে তা নিয়েও কখনো ভাবতে হয়নি। এই আলোচনার শুরু মূলত 2016 সালের নির্বাচনে, কারণ সেবার নির্বাচনে ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন হিলারি ক্লিন্টন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, হিলারি জিতলে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে কি ডাকা হবে? ফার্স্ট জেন্টলম্যান, নাকি ফার্স্ট স্পাউস, নাকি ফার্স্ট হাজব্যান্ড? কিন্তু এই প্রশ্ন আর বেশি দূর এগোয়নি, কারণ ওই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক জয় পান, কিন্তু এবার জিতে যান জো বাইডেন। ফলে কমলার স্বামী ডাউ এমহফের সম্বোধন নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল। আমি যুক্তরাষ্ট্রের গর্বিত প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্টের অভিষেকের আগে মঙ্গলবার সমাপনী ভাষণ দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 বছরের শাসনামলে যুক্তরাষ্ট্র নতুন কোনো যুদ্ধে জড়ায়নি উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশকের মধ্যে আমিই প্রথম প্রেসিডেন্ট যে নতুন কোনো যুদ্ধে জড়ায়নি, এই জন্য বিশেষভাবে গর্বিত। ভাষণে তার শাসনামলে দায়িত্ব পালনকারী প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি। ভাষণের শুরুতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে আবারও শ্রেষ্ঠ করার লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন শুরু করি। ভাষণে এ স্লোগান তিনি বেশ কয়েকবার উচ্চারণ করেন। বলেন, যে কারণে দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসে এসেছি তা আমরা করেছি, বরং তার চেয়ে অনেক বেশি করেছি। এ সপ্তাহে আমরা নতুন প্রশাসনের অভিষেক করতে যাচ্ছি। তারা যাতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং সমৃদ্ধি ধরে রাখতে পারে সেজন্য প্রার্থনা করছি। উত্তরসূরির নাম উল্লেখ না করে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে শুভেচ্ছা জানান ট্রাম্প। ট্রাম্প বলেন, তার প্রশাসন মার্কিন মিত্রদের পুনরুজ্জীবিত করেছে, চীনকে মোকাবিলায় বিশ্ববাসীকে একত্রিত করেছে, যা আর কখনো হয়নি আগে। মধ্যপ্রাচ্য সম্পর্কে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র দায়েশ বা আইএসআইএস খেলাফত এবং তাদের নেতাদের হত্যা করেছে। নিপীড়ক ইরানি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাসী ইরানি কসাই কাসেম সোলাইমানিকে হত্যা করেছে। তিনি বলেন, তার শাসনামলে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা সত্ত্বেও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী এবং গোলান মালভূমিকে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প বলেন, বুধবার বিকেলে নতুন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছি আমি আপনাদের জানাতে চাই, আমরা যে অগ্রযাত্রা শুরু করেছি এটা কেবল শুরু। এ ধরনের যাত্রা আগে কখনো হয়নি। নাগরিকদের সেবা করাই হোয়াইট হাউসের দায়িত্ব। কখনোই এর ব্যতীত ঘটবে না, বরং দিনে দিনে এই প্রতিশ্রুতি আরও শক্তিশালী হবে। চীনা সেনাকে আরও সমৃদ্ধ করার ঘোষণা জিনপিংয়ের। আরও উন্নত প্রযুক্তির সাহায্য চীনা সেনাকে সমৃদ্ধ করার ঘোষণা করলেন সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং। 2027 সালের মধ্যে এই আধুনিকরণ সম্পন্ন হবে বলেও জানান তিনি। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে এই ঘোষণা করেন জিনপিং। তারপরই আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়, ভারত নাকি আমেরিকা, কোন দেশকে হুঁশিয়ারি দিতে চীনের এহেন পদক্ষেপ। চীনে এই সেন্ট্রাল মিলিটারি কমিশনের অধীনেই রয়েছে সব সামরিক বাহিনী। সে দেশের 2 মিলিয়ন সেনা এই কমিশনের নির্দেশ মতো কাজ করে। এই কমিশনের বৈঠকেই জিনপিং জানান যে চীনা সেনার প্রশিক্ষণের জন্য এবার নয়া নীতি প্রণয়ন করা হবে, যাতে তারা বিশ্বমানের সেনায় পরিণত হয়। এইদিকে চীনা প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ভারত চীন সেনা পর্যায়ের আলোচনা জারি রয়েছে লাদাখে শান্তি ফেরানোর লক্ষ্যে। জিনপিংয়ের এই মন্তব্য সেনা প্রত্যাহারের ওপর কতটা প্রভাব ফেলে তার দিকে নজর রেখেছে ভারতীয় কূটনৈতিক মহল। এদিকে লাদাখ ছাড়াও দক্ষিণ চীন সাগরে তাইওয়ানকে চোখ রাঙিয়ে চলছে বেইজিং। এদিকে বিশেষজ্ঞদের মত, মার্কিন সেনাবাহিনীর সঙ্গে সমকক্ষ এক সামরিক বাহিনী তৈরির লক্ষ্যেই এগোচ্ছেন জিনপিং। এর লক্ষ্যে ক্রমেই সামরিক খাতে খরচও বাড়িয়েছে চীন। 2019 সালে প্রতিরক্ষা খাতে 232 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে জিনপিংয়ের প্রশাসন। এদিকে করোনা আবহে এই বছরও এই খাতে খরচের পরিমাণ 179 বিলিয়ন ডলার। চীনা সামরিক বাহিনীকে যুদ্ধের পরিস্থিতিতে আরও সাবলীল করতে, চীনের সার্বভৌমত্ব রক্ষার্থে আরও দৃঢ়ভাবে সুরক্ষা পরিবেশ তৈরি করতে এবং আধুনিক যুদ্ধের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে নয়া নীতি লাগু হবে। চীনা সামরিক প্রশিক্ষণে বদল আনার কথা বলেন জিনপিং। উল্লেখ্য, চীনা সেনাকে নিয়ে সব বিশেষজ্ঞের মত, তারা যুদ্ধ পরিস্থিতিতে ততটা কার্যকরী নয়। এদিকে চীনা সামরিক বাহিনীর সকল শাখাকে সম্মিলিতভাবে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত করতে আরও উন্নত কৌশলগত পরিকল্পনা এবং শীর্ষ স্তরের নকশার প্রয়োজন বলে মত প্রকাশ করেছে জিনপিং। এই লক্ষ্যেই নয়া বিধি মেনে সেনার প্রশিক্ষণের রূপরেখা তৈরি করার নির্দেশও দেন তিনি। বিশেষজ্ঞদের মত, মার্কিন যুদ্ধ ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতেই এই খোলস বদলের পথে হাঁটছে চীন।
পাকিস্তান কি ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে পারছে? 2020 সালের ডিসেম্বরে 100 বছরের প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ। আর আগে আরও একবার এই মন্দিরে ভাঙচুর করা হয়েছিল পাকিস্তানে। এরপরেই উত্তর পশ্চিমাঞ্চলের কারাক জেলায় শ্রী পরম হংসজি মহারাজ সমাধি মন্দিরটি পুনর্নির্মাণের জন্য কর্মকর্তাদের আদেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। কিন্তু এই হামলার ফলে দেশটির সংখ্যালঘু হিন্দু সমাজের মধ্যে নতুন করে ভয়ভীতি তৈরি হয়েছে। একই সাথে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে তারা ব্যর্থ হচ্ছে। পাকিস্তানের মোট জনসংখ্যার 2% কম হিন্দু জনগোষ্ঠী। হিন্দুদের বিরুদ্ধে সমাজের ধারণাও প্রায় বদ্ধমূল। এর আগে 1997 সালে এই শ্রী পরম হংসজি মহারাজ সমাধি মন্দিরে প্রথম হামলা চালানো হয়। এর 18 বছর পর পুনরায় 2015 সালে সুপ্রিম কোর্ট আদেশ দেয় মন্দিরটি পুনর্নির্মাণের। সুপ্রিম কোর্টের আদেশের পর স্থানীয় হিন্দুরা মন্দিরটির পাশের আরেকটি বাড়ি ক্রয় করে সেটি মেরামতের কাজ শুরু করে। এই বাড়িটি তারা কিনেছিল হিন্দু পুণ্যার্থীদের বিশ্রামের জন্য। এর ফলে স্থানীয় জনগণ আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা মনে করে যে মন্দিরটি আরও বড় করার কাজ চলছে। তারই প্রতিবাদে ডিসেম্বরে একটি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে আগত মুসলিমরা খুব দ্রুত উচ্ছৃঙ্খল হয়ে পড়ে এবং মন্দিরে গিয়ে ভাঙচুর চালায়। মন্দিরের কাছে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয় 30 ডিসেম্বর। স্থানীয় একজন ধর্মীয় নেতা এতে নেতৃত্ব দেন। তিনি জমিয়াতে উলেমায়ে ইসলাম নামের একটি ধর্মীয় রাজনৈতিক দলের সাথেও জড়িত। মন্দিরটির ওপর এর আগে 1997 সালে যে আক্রমণ হয়েছিল তাতেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন। হামলার পর পাকিস্তানের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় যে কমিশন কাজ করে তাদের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, মন্দিরের ভেতরে মূল্যবান সব সামগ্রী ধ্বংস করে ফেলা হয়েছে, যার মধ্যে রয়েছে নকশা করা দরজা ও জানালা। এছাড়াও ভেঙে ফেলা হয়েছে শ্বেত পাথরে বাধাই করা হিন্দু সাধুর সমাধি। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ 109 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মৌলভী মোহাম্মদ শরীফও রয়েছেন। একই সাথে পুলিশের 92 জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের ভেতরে হামলার সময় দায়িত্বরত 2 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরাবেন বাইডেন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নেবেন ডেমোক্রেটিক দলের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া পরমাণু সমঝোতা চুক্তিতে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। রুহানি বলেন, বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর 2015 সালের পরমাণু সমঝোতা চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেরাবেন এবং ইরানের ওপর থেকে সব রকমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বলে আশা আমার। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে কথা বলেন রুহানি। তিনি বলেন, যদি ওয়াশিংটন 2015 সালের পরমাণু চুক্তিতে ফিরে আসে তাহলে আমরা সম্পূর্ণভাবে চুক্তিকে সম্মান করব। ট্রাম্প প্রশাসনের বিদায়ের মাধ্যমে ইরানের ওপর হতে একটি কালো যুগের অবসান হতে চলেছে। নতুন প্রেসিডেন্ট নিয়ে আমার আশা অনেক। নতুন রাজনৈতিক দল গঠন করবে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর নতুন রাজনৈতিক দল খোলার পরিকল্পনা করেছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরাজয়কে ঘিরে রিপাবলিকান পার্টির মধ্যে চলমান অন্তর্কোন্দলের মুখে ট্রাম্পের এমন চিন্তাভাবনার কথা জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মঙ্গলবার এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, নতুন দল প্রতিষ্ঠার বিষয়ে গত সপ্তাহে সহযোগীদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। নতুন দলের নাম ঠিক করেছেন পেট্রোইট পার্টি। খবরে আরও বলা হয়, তবে নতুন দল খোলার বিষয়ে ট্রাম্প কতখানি দৃঢ়প্রতিজ্ঞ তা এখনও পরিষ্কার করে বলা যাচ্ছে না। তবে 2016 সালে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আগে ট্রাম্প সমর্থক গোষ্ঠীর বেশিরভাগকেই দলীয় কার্যক্রমে তেমন পাওয়া যায়নি। তেমন হলে রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ সম্ভাব্য প্রার্থীদের জন্য তা চিন্তারই বিষয়। তবে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের বাইরে তৃতীয় কোনো শক্তিশালী পক্ষের দেখা মেলেনি। ইসরায়েল ও আরব আমিরাত ভিসামুক্ত ভ্রমণ চুক্তি স্থগিত। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। এরপর জল গড়িয়েছে অনেক। করোনা বছরের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে এটিই ছিল অন্যতম। সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তিতে নানা শর্ত ছিল দুই পক্ষেরই। সেই চুক্তির অংশ হিসাবে তেল আবিব ও আরব আমিরাতের মধ্যে ভিসা ছাড়াই ভ্রমণের একটি চুক্তি হওয়ার কথা ছিল। এটিকে ভিসা ওয়েভার এগ্রিমেন্ট বা ভিসামুক্ত চুক্তি নামে ডাকা হচ্ছিল এতদিন। এবার সেই চুক্তি থেকে সরে না আসলেও স্থগিত করেছে আরব আমিরাত। সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তিতে মধ্যস্থানকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের একদিন আগে এই সিদ্ধান্ত নিল মধ্যপ্রাচ্যের দেশটি। যদিও টাইমস অফ ইসরায়েল নিজেদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানায়, নতুন করে কোভিড-19 সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। ওই প্রতিবেদনে বলা হয়, আগামী 1 জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। স্থগিত হওয়া তারিখের আগ পর্যন্ত ইসরায়েলি নাগরিকদের ইউএইতে ভ্রমণের আগে এন্ট্রি ভিসা নিতে হবে। এ শর্ত ইসরায়েলে ভ্রমণকারী ইউএইর নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।